কই বরিশাল্লা মালেক, আমি নোয়াখালীর মালেক। আমার নাম আব্দুল মালেক, মালেক আফসারি না। ছবিটা দেখার পর নিজের মনে হতেছিল চোরের মতো। আমার ভাই মালেক কইছিল সিনেমায় যাইস না, সব হালা বাটপারের দল। মুরগির হিসাব যদি আমি করি, ডাইরেকশন দেবো কখন? কিন্তু আজকের পর থেকে দর্শকরা অনেকেই জানবেন যেটার পেছনে একটা খুব শক্তিশালী গল্প আছে। মৃত্যুর 1-2 বছর অন্ধ ছিল। ওনার ফিলিংসটা কি ছিল জানি না। ওই ফিলিংসটা নেওয়ার জন্য চিকিৎসা আর করতে চাই না। তার বয়স যখন 4 মাস, তখন থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের দ্য আরজি কিবরিয়া শোতে। আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং প্রতি শনিবার আপনারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক এবং ইউটিউব, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার যে ব্যক্তিগত পেজটি আছে আরজি কিবরিয়া পেজ, সেই পেজেও কিন্তু অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আপনাদের সবার জন্য। তো আজকে ঠিক বলবো না আমি, আমার অনুষ্ঠানে সাধারণত যারা আসেন বা আসছেন এখন পর্যন্ত, তাদেরকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন পড়েনি, কারণ তারা সুবিদিত এবং সুপরিচিত। আর আজকে যাকে আমি আনছি, তিনি তো তার অঙ্গনে অবশ্যই পরিচিত, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও অনেক অনেক বেশি পরিচিত। এবং মাঝে মাঝে আমি তার ভিডিওগুলো দেখি, তার ভয়েসের ডিকশন, তার কথা বলার স্টাইল, খুব ছোট জিনিসকে তিনি খুব অসাধারণ করে তোলেন এবং আমি তাকে ফলোও করি। তিনি আপনাদের সবার প্রিয়, আমাদের প্রিয় মালেক আফসারি। অভিনন্দন জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। ডেফিনেটলি আমার কিন্তু অন রিকোয়েস্ট ছিল আপনার উপরে যে না, মালেক আফসারি ভাইকে আনা হোক, একদিন একটু কথা বলতে চাই, সামনাসামনি থেকে দেখতে চাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমি আপনার সামনাসামনি। হ্যাঁ, কারণ এটা আমি মনে করি যে কিছু একটা স্বীকৃতি পাওয়া, অনেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো যে আমি আপনার সামনাসামনি। কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখি। আমি একটু পুরো অটোবায়োগ্রাফিটি নিয়ে কথা বলতে চাইবো। ছোটবেলা থেকেই শুরু করতে চাই। কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলার কি মনে পড়ে আসলে? আমার শ্রমিকের ঘরে। হ্যাঁ, আমি মনে করেন যে খুব বলে না মানুষ, জন্ম আর মৃত্যুটা কারো হাতে না। কিন্তু জি, আমি কোথায় জন্মাবো, কার ঘরে জন্মাবো, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, না কোথায় মারা যাব, বাংলাদেশ না ভারতে না আমেরিকায়, গাড়ি অ্যাক্সিডেন্টে না ট্রেন অ্যাক্সিডেন্ট, আমি জানি। 2টা জিনিস কিন্তু আমি জানি না একেবারে। তার মানে আমি যেখানে জন্মাইছি আলহামদুলিল্লাহ, বুঝছেন, এক শ্রমিকের ঘরে। এবং আমার পরিবারে কেউ সিনেমায় আসবে এরকম কেউ এরকম না। ওনারা জাস্ট ওনাদের মতো কৃষকের ফ্যামিলি যা হয়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা তো ভাই, আমার একটা বড় বোন আর আমি আছি। মাঝখানে আমার একটা ভাই মারা গেছে। আচ্ছা। এবং একটা 9 বছর বয়সে একটা যমক বোন মারা গেছে। হ্যাঁ, আর টুইন ছিল, কেমন ছিল জানি না। আমার মা না, ওই তারা 9 বছর বয়সে মারা যাওয়ার পর তারপরে আমি যখন 8-9 বছর বয়স, তখন আমাকে না ওই মেয়েদের কাপড় আর ওই জুতোগুলো পরাইতো। ওই যে আমার বোনের পড়াইতো। আমার একটা মেয়েলি স্বভাব হয়ে গেছিল পরের দিকে, সারাক্ষণ রান্না করে মার পিছনে পিছনে। তখন ওই যে ফুকনি দিয়ে আগুন জ্বালানো হতো। হ্যাঁ, ওই ফুকনি দিয়ে আমি আগুন জ্বালাই দিই, ওইটা গরম তো টেনে এনে এখানে লাগাই দেই, বুঝছেন। পুরা ধোঁয়া উঠতে থাকে। এরপর থেকে মার ওই কাপড় টাপড় পরানো বাদ দিল। ভাবছে যে তার ছেলে রান্নাঘর, তার পিছনে পিছনে মেয়েলি ভাব চলে আসছিল আমার ভিতরে। এই চিহ্নটা এখনো আছে। তারপর থেকে আমি, বুঝছেন, ছেলে হয়ে যাই। আমার আপনি ছেলে হয়ে গেছেন। ছেলে। ওকে, সিনেমার জায়গাটা একটু আসতে চাই। আপনার এই সিনেমা প্রেম বা প্রীতিটা আসলে শুরু হলো কোনো ঘটনার মধ্যে দিয়ে নিশ্চয়ই। স্টোরিটা কি আসলে? আমি একটা টাইমে যখন মহাখালী চলে আসি, নাইন্দাগাম হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় 72 সালে, স্বাধীনতার পর আমি মহাখালী রেলগেট থেকে এই রেল লাইন ধরে হেঁটে এফডিসি চলে আসতাম। কিন্তু ফেরার সময় রাত থাকতো, তো তখন ওই যে ফার্ম গেট থেকে 8 আনা করে আবার রিক্সাওয়ালারা ডাকতো, আরেকজন মহাখালী, আরেকজন আসতো, 2জনে 1 টাকা দিয়ে চলে আসতাম।
সারাদিন এফডিসি পড়ে থাকতাম, কি শুটিং করতেন এফডিসিতে গিয়ে? আমি একজন পাবলিক, এফডিসি গেটে দাঁড়ায় থাকি, যারা ঢুকে না একটা রাজ্জাক বা আমার বউ যখন ঢুকতো তখন সে রোজি সামাদ ছিল, তারও দৌড়ে দৌড়ে দেখতাম, আহা। বুঝছেন, যে আরে ঋতিক ঘটকের সেই তিতাস একটি নদীর নামের বাসন্তী, বাসন্তী যায় দেখতাম। এই দারোয়ানদেরকে, ওরাই আমার গডফাদার সিনেমায় আসার পেছনে, হেল্পিং হ্যান্ড। 10টা করে সিগারেট কিনা দিতাম। আসল জায়গায় আপনি কনভিন্স করে রাখতেন। হ্যাঁ, ওরা ওই এক সপ্তাহে একদিন 10টা সিগারেট দিলেন, এক সপ্তাহ ফ্রি। ভালো ব্যবহার করতাম, পটায় ফেলতাম, ঢুকে যেতাম, সারাদিন শুটিং দেখতাম। মানে চুম্বক অংশটা যদি আমরা জানতে চাই, যে প্রথম কার মাধ্যমে, কিভাবে, কোন গল্পের মাধ্যমে ঢুকলেন? ও, এটা হাবুদা ওনার ডাক নাম। উনি প্রথম পরিচালক হইলেন, ছবির নাম পিয়াসী মন। আচ্ছা। বাড়ি স্টুডিওতে শুটিং হচ্ছে, আমি আবার বাড়ি স্টুডিও নামে একটা জায়গার নাম শুনলাম যেখানেও শুটিং হয়। আমি আবার সেদিন আমার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে সেখানে চলে গেলাম, যে সাইকেলটা একটা খাম্বার সাথে তালা মারলাম। এখন দারোয়ান যে ঢুকতে দেয় না, ওর এখন কিভাবে করি, ওরে পয়সা টয়সা সাদি ওরা মাইন্ড করে, কারণ ও একটু নামাজি লোক ছিল, হ্যাঁ ইমানদার। তো কি আর করি, তো দাঁড়ায় রয়েছে, সামনে দেখি ও দোকানে আসছে আইসক্রিম খাইতে। আমি জোর করে আইসক্রিমের দামটা দিয়ে দিছি, আমি না ভাই এটা আমি দেবো, ভাই দেবো, দিয়ে দিছি। পরে আমার ঢুকতে দিছে। তো চিন্তা করলাম এইভাবে আর কতদিন, তাই না? আবার মহল্লা থাকা একটা প্রবলেম ছিল, সেটা আরেকটা গল্প পরে বলতেছি। কারণ তখন একটু পুলিশ টুলিশে দৌড়াইতো, বুঝছেন, একটু ওই ছাত্রলীগ করতাম, তো বঙ্গবন্ধু মারা যাওয়ার পর পৃথিবী কলেজের ছাত্র ওদিকে আর যাইতে পারে না। ওকে। হ্যাঁ, পুলিশে দৌড়া, মামলা করতে চায়, খোঁজে। সেফ জোন কিন্তু একেবারে এফডিসি, ওইখানে এটার ভিতরে কেউ আসে না কাউরে খুঁজতে। আচ্ছা। তো ওই জায়গাটা জায়গায় করার জন্য ওই হাবুদা উনি বাথরুম থেকে বেরোতেছিল, হঠাৎ করে নাটক শুরু করলাম। আমাকে, স্যার আপনার বহুদিন যাবৎ খুঁজে পাইতেছি না, আজকে পাইছি স্যার। উনি প্রথম ভয় পাইছিলেন, বাড়ি স্টুডিওর আশেপাশে ছেলে পেলেরা চান্দা তোলে, আচ্ছা। আর আমি দেখতে একটু ওরকম এরকম করে উঠে খাটো লোক এরকম করে তাকাইছে, কেন কেন? না স্যার আমি কাজ শিখতে চাই আপনার কাছে স্যার। কারে আমি একটা স্ট্যান্ড রাখছিলাম, টেপ রেকর্ডার নিয়ে পালায় গেছে আমার। তখন যে টেপ রেকর্ডার দিয়ে গান হইতো, তো ওই যে কাঁধে ঝুলে হচ্ছে টেপ রেকর্ডার। না না, আমি না স্যার আমি ওই ধরনের ছেলে না, প্লিজ রাখেন স্যার। বিরক্ত হইয়া ওনার টিভি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইউসুফ, উনি উর্দু স্পিকিং ছিলেন, তখন উনি বাংলাদেশে থেকে গেছিলেন, আমি 75 সালের কথা বলতেছি। তো বলে যে দেখো তো কি বলে। তো ওই ভদ্রলোক বলতেছে যে পারবেন? আমি কই হ ভাই পারুম ভাই। এই না পারবা? আমি কই হ ভাই পারুম, আপনি দেন না আমারে। উনি আমার স্ক্রিপ্টটা ধরাই দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে আসো। আমি না কাজে ঢুকে গেছি, জানেন, আমি কল্পনা করতে পারতেছি না যে আমি কাজ করতেছি, ওনার স্ক্রিপ্ট নিয়ে ওনার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি। পরে একটা কাজ দিল আমাকে খাওয়ার সময়, যে কয়টা লোক আছে সব মাথা গণ। আমি তো নাম তো জানি না, মাথা গুনবা খালি 1 2, এটা খাবার আলা আসলে খাবার লিস্টটা তাকে দিবা, কারণ খাওয়াল আবার 50 জন খাওয়াই বলবো 60 জন খাওয়াইছি যেন না হয়। প্রথম ওই দায়িত্ব। আর দেখি ওই ছবি পিয়াসী মন, নায়ক হলো আনোয়ার হোসেন, নায়িকা জয়তী। উনি হচ্ছে আমাদের মহান গীতিকার আনোয়ার পারভেজ সাহেবের ওয়াইফ জয়তী। আচ্ছা। জয় বাংলা, বাংলার জয় যে সুরকার, হ্যাঁ হ্যাঁ, ওই আনোয়ার পারভেজ। ওকে। উনি ওনার ওয়াইফ নায়িকা। হ্যাঁ, আমার চোখের সামনে, বুঝছেন, স্বপ্নের রাজ্যে ঢুকে গেলাম আর কি। ওই দিন থেকে শুরু। ছবিটা 11 দিন শুটিং হওয়ার পর বন্ধ হয়ে গেল। ও, আমি আবার বেকার। কিন্তু ওই হাবুদা, হাফিজুর রহমান হাবুদা, ডাকলাম হাবুদা, উনার পিঠ ছাড়ি না। তারপর উনি আমাকে বললো, ঠিক আছে এক কাজ কর, আমার স্ট্যান্ডার্ডে ছবি বানাইতেছে, ওইখানে যা। গেলাম ওইখানে, উনি বললো কিছুদিন টাইম লাগবে। আবার আসলাম ওনার কাছে, কয়েকটা খ্যাপ মাইরা। আমি স্যার এটা কি? নদের চাঁদ নামে একটা ছবি হইতেছে, ওনার একটা স্ট্যান্ড লাগবে শেখ নজরুল সাহেবের, ওইখানে যায় মানিকগঞ্জের শুটিং, 20 দিন শুটিং করে একটা সুযোগ পেয়ে গেলাম। ওই পরিচালকের সাথে দেখা করলাম, উনি নিয়ে নিলেন আমাকে।
চলে গেলাম নদের চাঁদের শুটিং করতে, নায়ক ফারুক আর সুচরিতা আমার চোখের সামনে। হ্যাঁ, আবার সুচরিতাকে আমি জানি আরো ইয়াং কালের, সে যখন হেলেন, ও যখন বাবলু নামে একটা ছবি করছে, মুন্নার বিজলি, বাংলাটার নাম ছিল বাবলু, হিন্দি উর্দু আর বাংলা পাকিস্তানি। ওই ছবির যে এতিমখানার ছাত্র, সে তাকে মেয়ের ছেলে বানায় কাজ করা হচ্ছে, যেহেতু সে মেয়ে, সুন্দর লাগতেছে দেখতে। তার পিছনের ছেলেটা আমি এতিমখানার ছাত্র, অভিনয় করছি। ওইটার বলি না, ওইটার বলি না, পরে সে জানতে পারছে। এই যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোন রকম একটু কাজ দিলেই আপনি মহা খুশি হচ্ছেন। হ্যাঁ। ততদিনে কি হলো, লেখাপড়ার অবস্থা একবারে শিখে উঠে গেছে? ওইটা তো আর কলেজে যাই না আমি, কারণ কি ওইখানে রেকর্ড ভালো না তো। আচ্ছা। ওইখানে মনে করেন যে মারামারি করা হইতো। আমার একটা বন্ধু ছিল বরিশাল্লা মালেক, আমি নোয়াখাইল্লা মালেক। হ্যাঁ, আর আমাদের ভিপি ছিল আনিসুজ্জামান, হ্যাঁ, উনি আখতারুজ্জামানের ভাই আনিসুজ্জামান। প্রথম কোন ছবিতে মানে নিজের মতো করে শুরু করলেন, যেন একটা ছবি আমি বানাবো? এটা হচ্ছে কি, ওই নদের চাঁদ করার পরে ওইখানে আবার একটু অভিনয় করলাম আমি ফারুকের বন্ধু হিসাবে। পরে ছবিটা দেখার পর নিজের মনে হতেছিল চোরের মতো, বুঝছেন। মেকআপ টেকআপ না, কিছু না। তা ভাবলাম যে না, টেকনিশিয়ান হইতে হবে ওইসব ছাইরা টাইরা দিয়া। ওকে। আবার ওই যে হাবুদার কাছে, দাদা কেমনে কি করা যায়। আমার আরেকটা অ্যাসিস্ট্যান্ট ছবি বানাইতেছে সাজেদ মল্লিক, যাওয়ার কাছে চলে গেলাম, বুঝছেন। পুরান টাউন রোমান্স পত্রিকা নামে একটা পত্রিকা ছিল তখন, আপনার ছায়াছন্দ, রোমান্স, চিত্রালী, পূর্বাণী, এগুলো খুব গুণগান এইসব পত্রিকার। ওই রোমান্স পত্রিকার 4 তলায় ওই সাজ্জেদ মল্লিকের অফিস। ওখানে গেলাম, চিঠি লিখে দিচ্ছে আমাকে, চিঠিটা দিলাম, বেশি কথা বলতে হয় নাই। এক ছবির অভিজ্ঞতা অলরেডি আমার কাছে, নদের চাঁদ, তারপরে পিয়ার সিমন, 2 ছবির অভিজ্ঞতা। উনি আমারে নিয়ে নিলেন। উনার ডাইরেক্ট প্রডিউসার হলো শফিউদ্দিন। ছবি আরম্ভ হইলো, কথা দিলাম ছবির নাম, নায়িকা কবরী আর বুলবুল আহমেদ নায়ক, আলতাফ হোসেন। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, ওই আলতাফ হোসেন, উনি সুলতানা। শুটিং আরম্ভ হইলো, ওইটা 10-12 দিন পর না, বিরাট গন্ডগোল। ওই প্রডিউসার শফিউদ্দিন, উনি ছিলেন ঢাকার পাশে নদীর ওই পারের মানুষ। উনিও একটা পিস্তল নিয়ে, 1/2 ট্রাক মানুষ নিয়ে পুরো অফিসে সাহানা। আমি দৌড়ে যা পালাইলাম রোমান্স পত্রিকার অফিসে, পুরো ভাইঙ্গা চুরা, পুরো শেষ। কিন্তু 2 মাস কাজ করছি এই প্রোডাকশনে, আর ভয়ে দেখা করি না, কিন্তু টাকার দরকার। ওনারে ফোন দিলাম প্রায় 1 মাস পর, না আর একটু পর, 20-25 দিন পর ফোন দিলাম হোটেল জাকারিয়া থেকে, মহাখালী। আর ওই এলাকা তো বুঝছেন, একটা প্রভাব ছিল, যে কোনো জায়গাতে ফোন দিতে পারতাম। ঢুকে গেলাম, ফোন নিলাম, একটা ফোন লাগান, শফিউদ্দিন সাহেব। আমি, শফি ভাই কে? আমি কই মালেক। তখন আমার নাম আব্দুল মালেক, মালেক আফসারি না। তো যে কি ব্যাপার, কোন মালেক? আমি কই যে আপনার ছবি কথা দিলাম এই রেস্টুরেন্ট, আপনি যেদিন অফিস ভাঙতে আইলেন, আমি তো পালাইলাম যায় ওই যে রোমান্স পত্রিকার অফিসে। না না, আপনার উপরে তো আমার জিদ না, জিদ তো আসিল, গালি দিয়ে বললো ওই সাজেদ মল্লিক। আমি, ঘটনা কি? ঘটনা আমি একটু জানতে পারছি কিছু। হয়েছে কি, ওই ডাইরেক্টর সাহেব, উনি পাকিস্তানি ডাইরেক্টর, বাংলাদেশে থেকে গেছিলেন। উনি কবির গয়না লাগবে, ইমিটেশন গয়না দিলে হয়, উনি অরিজিনাল গোল্ডের গয়না কিনাইছেন, কানের দুল কিনাইছেন প্রডিউসারে দিয়া। ওইটা লাগাইছে, কবরী শুটিং করছে 2 দিন পর, ওই গয়না নিয়ে না ডাইরেক্টর নিজের বোর গলায় দিয়ে দিচ্ছে, বুঝছেন। ওইটা আবার ডাইরেক্টরের কানে, প্রডিউসারের কানে গেছে। আরেকটা মহা কেলেঙ্কারি করছে, তখন ফিল্ম ঢুকাইতে হইতো, ক্যামেরার ম্যাগাজিনের ভিতরে কোনো ফিল্ম নাই, এমনি চালাইতো, বুঝছো, ঘর আওয়াজ হইতো, মনে করতো শুটিং চলতেছে, ফিল্ম বিক্রি করে খায়া ফেলাইছে। পুরা চিটার দল তো, বুঝছেন। আর ওইখানে তখন তো ডাইরেক্ট টেক করতো, তো ডাবিং সিস্টেম ছিল না, পাখির কিচির মিচির থাকতো। আচ্ছা, তো পাখি সেটের ভিতরে তো জোরে যদি বলতাম কোয়াই চিৎকার, তাতে হয়তো কি জানেন, পাখি কিচির মিচির বন্ধ হয়ে যেত। তো ডাইরেক্টর বলতো কোয়াইট, আমি জোরে কোয়াইট বলতাম, কোয়াইট, পাখির কিচির মিচির বন্ধ হয়ে যেত। ডাইরেক্টর ছোট্ট করে অ্যাকশন বললে আমি অ্যাকশন জোরে বলতাম। প্রডিউসার এগুলো দেখছে, উনি সাধারণ খুব,
খুব পয়সাওয়ালা। উনি মনে করেন যে আজিজ মোহাম্মদের ফার্ম থেকে যে বেঙ্গল স্টুডিও থেকে যে ইন্ডাস্ট্রি থেকে যে মালপত্র বাইরে যে 4 জন লোক কিনে ওর মধ্যে একজনের শফিউদ্দিন। বিরাট ব্যাপার কিন্তু। তো ওনারে করছে চিট গ্রুপটা। এখন ওই জন্য অফিস ভাঙ্গা যা আছে সব নিয়ে চলে গেছে, ছবি বানাবে না। উনি বলতেছে আপনার নাম মালেক, আমি আপনি তো সব করতেন ওইখানে অ্যাকশন কাট। আমি তো না ভাই, আমি নতুন 3 নাম্বার ছবি এটা আমার। উনি আসতে কইতে আমি জোরে কইতাম পাখির আওয়াজ বন্ধ করার লেগে। আমি আপনার গলার আওয়াজ এমন কেন হইলো? আমি কই সেটা পরে কই। উনি ভাই আপনার কাছে টাকা পাই আমি, 2 মাস কাজ করছি এখানে, 600-1200 টাকা। কার ভাই আপনার আমি মনে মনে খুঁজতেছি, আপনি আমার লোক দেখা করেন। আপনার নাম মালেক, আমার বড় ভাইয়ের নামও মালেক। আমার ভাই মালেক কইছিল সিনেমায় যাইস না, সব হলো বাটপারের দল, তুই সিনেমা যাইস না। আমি এখন আইসি, এখন গ্রামে গেলে নদীর ওই পাড়তে সবাই জিগায় ভাই আপনি কথা দিলাম কবে রিলিজ, অন কিছু কইবার পারি না। আমি তো চিট হইছি, এখন আপনি আমার লোক দেখা করেন, ফিল্ম বানাবো একটা আপনার দিয়া। আমি চিন্তা করলাম যে গেলে আবার সেই পিস্তল টিস্তল, হ্যাঁ এই লোক টোটা নিয়ে যেতেছে। আমি কই না ভাই আপনি আসেন, আমি হোটেল জাকারিয়াতে আছি। কয়টা? 4টা। উনি চলে আসে ঢাকা খুলনা লাল গাড়িটা দিয়ে, ফিল্মের যারা আছে সবাই জানে গাড়িটা। ওই ভদ্রলোক পরে 64টা ছবি বানাইছে। এই আমি উনাকে আইনা প্রথম এডিটর ফজলে হক সাহেবকে দিলাম। উনি এখনো জীবিত, উনি একজন ইতিহাস, পাকিস্তানের এডিটর, বাংলাদেশে থেকে গেছে, বাংলাদেশকে ভালোবাসা, মহান একজন এডিটর। ওনার অনেক ছাত্র অনেক চ্যানেলে কাজ করে। সেই ওনার কাছে আইনা দিলাম। আরেকজন হলো ফখরুল হাসান বৈরাগী। তিতাস একটি নদীর নাম দেখে 2 জন লোককে ভালো লাগছিল, এক বাসন্তী রোজিকে আর এই যে ফখরুল হাসান বৈরাগীকে, ওনার অভিনয়। উনি একজন পরিচালক, শেহানা বানায়, উনি তখন ফ্লপ ডাইরেক্টর, কোনো ছবি নাই। ওনার হাতে দিলাম যে একজন প্রডিউসার আমি পাইছি, কন্ডিশন একটা আমার চিফ এসিস্ট্যান্ট বানাই দেবো ভাই। ডাইরেক্ট চিফ এসিস্ট্যান্ট হয়ে গেলাম। ছবি কার পাপে, এবং ওই ছবির ডায়লগ আমি লিখলাম। ফজলে হক সাহেবের গল্প, ছবি আরম্ভ হয়ে গেল। ছবিটা আলমগীর, সেই আবার মৌসুমী আমাদের সুচরিতা ইন করাইলাম, যেহেতু আমার প্রডিউসার আর আমার সেই হেলেন, আবার আমার বুঝছেন ওই যে নদের চাঁদের নায়িকা, আমি ঢুকাই দিলাম। কত সালের গল্প এটা? কত সাল এটা? আপনার 76 সালের গল্প। আলমগীর সাহেব নায়ক কেন? আলমগীর সাহেবের সাথে আমার সিনেমা আসার আগে পরিচয়। 83 সালের গল্প একটু আসতে চাই। প্রথম ছবি আপনার যেটা আপনি নির্মাণ করলেন, এটা তো আপনার কাছে বাচ্চার মতো, তাই না? প্রথম পুরো একটা কমপ্লিট প্রজেক্ট, এবং আপনার ছবি হলে যাচ্ছে, এটা সাকসেস হবে কি হবে না, এই গল্প তো আসলে কেউ কখনো ভোলে না। একটু ছোট করে শুনি আপনার কাছ থেকে। আসলে ছবিটা পাওয়ার ব্যাপারটা, একটা প্রডিউসার পাওয়া, একটা ডাইরেক্টর। আমি তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কে প্রডিউসার আমার? কিন্তু আমি যাকে নিয়ে আসছিলাম, আবার ওই যে বললাম যে ফজলে হক আর বৈরাগী ভাইকে দিলাম। এই প্রোডাকশন থেকে সেকেন্ড ছবিটা ছিল রাজমহল, যেটা রোজিনার প্রথম ছবি। এই রোজিনা কিন্তু এই যে মিন্টু সাহেবের, মিন্টু আমার নাম ছবির মেকআপ রুমে মেকআপ দিয়েও নায়িকা হিসাবে বাতিল হয়ে গেলেন। কারণ ওনার একটা দোষ ধরলেন অনেকে, বা ওই ছবির কোনো ষড়যন্ত্র হয়েছে, বা হিরো পছন্দ করে নাই, যে কোনোভাবে হোক উনি নায়িকা সিলেক্ট থেকে বাদ হয়ে গেলেন। ইন করলেন ববিতা ম্যাডাম। জি, সুপার ডুপার হিট ছবি। সেই নায়িকা রাজমহল ছবিতে আমরা নিলাম। ওয়াসিম নায়ক। ওয়াসিম প্রথম রাজি হচ্ছিল না, কারণ রোজিনা মায়াবরীর পাবলিসিটি করছিল, যে মায়াবরী করছে, এগুলো নিয়ে কথা উঠবো, পেপারে লেখালেখি হইব। কিন্তু আমি বললাম যে না, যেহেতু এই মেয়েটাকে নায়িকা নেয় নাই, আমরা নায়িকা বানাবো। ডাইরেক্টর এফ কবির চৌধুরী আমার সাথে একমত, ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমি। তখন এই রাজমহল ছবি সুপার ডুপার হিট হয়ে যায়, দালাল জান জন্টু সাহেবের লেখা। এই প্রোডাকশন দাঁড়ায় গেল মাসুদ কথাচিত্র। এরপরে শুরু হলো একটার পর একটা ছবি। আমি বহু ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, 6-7 বছর, 30টা ছবি রিলিজ হয়েছে। এই ভিতরে ভিতরে চলতেছিল রোজির সাথে আমার প্রেম। মানে এটা শুরুটা হলো কিভাবে? বলতেছি রোজির সাথে প্রেম। রোজি বললো যে তুমি এবার ডাইরেক্টর হও, অনেক কাজ শেখা হয়েছে। আমি যে প্রডিউসারকে বললাম যে ভাই আপনার তো অনেক ছবি হয়েছে, আপনি মাঝে মাঝে কইতেন আপনি কবে ডাইরেকশন দিবেন। আমি কাজ শিখালই।
এখন আমার সময় হয়ে গেছে, কারণ ওই যে পিছন থেকে উৎসাহ পাইছি, তোমাকে আবার ডাইরেক্টর হিসেবে আসতে হবে সামনে। তখন আমাদের বিয়ে টিয়ে হয়নি। আমি বলার পর বললো যে ওকে। আমি বললাম আমার কাস্টিং চাই শাবানা আলমগীর, জসিম, বিগ কাস্ট চাই। ঠিক আছে, গল্প আমি গল্প নেবো দেলোয়ার জাহান ঝন্টুর কাছ থেকে, একটু শুনতে হবে সময় দিয়ে। চলে গেলাম ভোর 6টার সময় দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের বাসায়, জেলখানার পাশে। ওনার মা ছিলেন জেলখানার ম্যাট্রন, মানে জেলখানায় চাকরি করতেন। ওই হিসাবে কলোনি পাইছে, ওই কলোনিতে যা ঢুকে গেলাম। ওস্তাদ উঠেন ঘুমের থেকে, আর ঘুমাইতে দে। আমি না ওস্তাদ উঠেন, পাটা টিপা দিলাম, ওস্তাদ উঠেন। তো কি হয়েছে? আমি প্রডিউসার সব কিছু রেডি, কাস্টিং এই গল্প একটা দিতে হইব, কাজ যাইতে পারলাম না। উনি তখন বিজি রাইটার, বলা যায় আজকে আমার যমুনা যেতে হবে, যমুনা লিখতে হবে, ছবি বিক্রমপুরীর ওইখানের। আমি না ওস্তাদ, চলো আমার সাথে। গেলাম তাদের অফিসে, তাদের গল্প লেখার জন্য রুম দিল, তাদের খাইলাম, তাদের সব কিছু করলাম। দরজা লাগায় গল্প লেখা হইলো আমার ছবির। এটা কিন্তু যমুনা প্রোডাকশনের ভিতরেই লেখা হচ্ছে, কাকরেলে যায়। বাম হাতে উনি সারাদিনই লেখা দিলেন, যা বানা সুপার হিট হইব। আমি যা বানায় ভাড়াইলাম, ছবির নাম ঘরের বউ, 83-তে রিলিজ, সুপার ডুপার হিট। আমার আর পিছন ফিরা তাকাইতে হলো না, আমি নিজে একটা হিরো হয়ে গেলাম। তো বুঝছেন, ম্যাডাম শাবানা ম্যাডাম নেক্সট ছবি শিডিউল দিয়ে দিল, অনেকে সুপারস্টার আলমগীর সাহেব শিডিউল দিয়ে দিল। বাস। কতগুলো ছবি নির্মাণ হয়েছে এখন? 24টা টোটাল ছবি নির্মাণ করেছেন 24টা এখন পর্যন্ত? 24টা এই পর্যন্ত। 24টা, তার মানে খুব বেশি না সংখ্যার দিক থেকে। না, কারণ কি জানেন, অনেক সময় হয় না যে ওই যে অ্যাবর্শন করায় অনেক সন্তান নষ্ট হয়ে যায়, এরকম 24-এর অধিক নষ্ট করা হয়েছে। ও, ছবিগুলো ছেড়ে দিয়ে আসছি। যে পুরা আমাদের চম্পা, রুবেল, অন দ্য স্পট, বান্দরবন 5-6 দিন শুটিং হয়েছে, ওদেরকে স্পটে রেখে চলে আসছি যে অন্য ডাইরেক্টর নিয়ে ছবি বানান, আমি পারুম না। মানে কি আপনার এই জায়গাটায় কি প্রবলেম হতো আসলে? প্রবলেম, আমি ক্যামেরা নিয়ে বসছি, আর্টিস্ট রেডি, চম্পা পাহাড় থেকে নাইমে আসবে, এক লোক কানে কাছে এসে বলতে আছে, স্যার আমার 100 মুরগি খাইয়া ফেলেছে, চিরাঙ্গা ভাষায় বলতেছে। আর খাইয়া লাই 100 মুরগি আই কিনতাম কি জানি বলতেছিল বারবার। আমি এই প্রোডাকশন ম্যানেজার কি বলে উনি? পাশে একজন বলে যে ওনার 100 মুরগি বাকি এই না খাইছে, অনেক টাকা দেয় না, আপনার কাছে কমপ্লেন করতে আসে। ওরা আবার প্রোডাকশন ম্যানেজার, এই স্যারের কাছে কেন কইলি? ঝগড়া লেগে গেছে। আমি দাঁড়াও, ও তো ঠিকই হয়েছে, 100 মুরগি খাইয়া ফেলাইছে, প্রডিউসার কই, টাকার কি প্রবলেম? ওনার চেক ক্যাশ হয় নাই। আমি চেক ক্যাশ হয় নাই, এখানে পাঠাইছে কেন আমাদেরকে? তোমাদের শুটিং তোমরা করো, অন্য ডাইরেক্টর না। আমি চললাম, জিপ রেডি, চলো। হোটেলে গেছি, মালপত্র নিয়েছি, ঢাকায় চলে আসছি। পরের দিন প্রডিউসার আসছে ওনার ওয়াইফকে নিয়ে বাসায়, প্লিজ চলেন শুটিংয়ে। আমি না, অন্য ডাইরেক্টর নেন। পরে কমর সরকারের নিয়ে ছবি শেষ করছে। আমি পারুম না, মুরগির হিসাব যদি আমি করি, ডাইরেকশন দেবো কখন? এটা তো রাজকীয় ব্যবসা, ফকিন্নিরা কেন আসবে এখানে ব্যবসা করতে? তুমি মিয়া চেক, তোমার ক্যাশ হয় না, আমার এখানে কেন ভাই? কি কারণ কি? তাই না? কিন্তু এই সেন্টিমেন্ট নিয়ে কাজ করা তো খুব ডিফিকাল্ট ছিল। না, সিনেমার ক্ষতি হয়ে যাবে। তো এই লোক তো অ্যারেঞ্জমেন্ট দিতে পারবে না। যে লোক আপনার মুরগির দাম দিতে পারে না, সে ক্যামেরা আপনার সামনে কি দিবে? কিচ্ছু দিতে পারবে না। জানেন, যেখানে লেখা আছে আমার মনে করেন যে 20টা হোন্ডা লাগবে, 20টা সাইকেল ধরাই দিবে। কারণ আপনার ছবিটা ছাইরেও যেতে পারবেন না, তখন মানুষের বদনাম করবে। আমি সব বদনাম কেয়ার করি নাই, চলে আসছি, বাস। হয় নাই। আমি ইন্ডিয়া থেকে ছবি ছাইরা চলে আসছি, কো প্রোডাকশন ছবি, রক্ত। এই যে লাস্ট মিটিং এ ছিল আমাদের রওশন হিরো, আমাদের পরিমণি স্পটে ছিল, ওরা 30-32 জন, আমি একা। আমাকে এই যে জাজের আজিজ সাহেব আমাকে বলছিল 40 দিনে ছবি শেষ করে দিতে হবে। আমি সরি, অন্য ডাইরেক্টরই না করেন, আমার দ্বারা সম্ভব না। কয়দিনে শেষ হবে? নিজেকে কখনো কম্প্রোমাইজ করেন না, আমি 40 দিনে কিভাবে পারবো? আমি তো জানি হবে না ছবি, কম্প্রোমাইজ করতে হবে অনেক কিছু আমাকে। 40 দিনে ছবি হয় নাকি আবার? হ্যাঁ, কোনোদিনই হয় না। আপনি খবর নেন, এই যে ইন্ডিয়ান ছবিগুলো খবর নেন, বাজেটের ছবি, কতদিনে শুটিং হয়েছে, কতদিনে এন্ড ক্লাইম্যাক্স হয়েছে, কতদিনে গান হয়েছে। একটা ছবিতে যদি তৎকালীন গান থাকতো 4টা গানের জন্য 3 দিন করে দিলে কত? 3-4-12 দিন তো ওইখানে গানই লাগতো। একটা এন্ড ক্লাইম্যাক্স করতে লাগবে 7 থেকে 8 দিন। কিন্তু অনেকে এখন 20-22 দিনে ছবি বানায় ফেলায়। আমার পক্ষে সম্ভবই না। আমি সরি, অন্য ডাইরেক্টর নিয়ে চলে আসেন।
এবং চলে আসছি, SMS করছি এই যে আজিজ সাহেবকে যে ক্লাসের টিকিট দিবেন, যেভাবে নিয়েছেন ওইভাবে ঢাকায় পাঠায় দেন। উনি আমার কইছে ঠিক আছে ওকে। আমি চলে আইছি, যায় আরেকজনের সুমন নামে একজন ডাইরেক্টর আছে, বিখ্যাত ডাইরেক্টর, সেই ডাইরেকশন দিচ্ছে রক্ত। ছবি শেষ করছে ওনারা পাচ্ছেন 100 ডেজে, শেষ করতে পারে নাই 40 ডেজে। ওনারা পরে আফসোস করছে। তো ওনার যে ম্যানেজার মাস্টার কইছে যে আপনারা কত বড় ভুল করলেন, ওনাকে বলা উচিত ছিল যে কয়দিন লাগে। আপনার এই গ্লাসটার পেছনে একটা রহস্য আছে, অনেক দর্শক এরা জানেন না। অনেকে মনে করে এটা আপনার স্টাইল, ডেফিনেটলি এটা আপনার স্টাইল হয়ে গেছে, কিন্তু এখানেও আপনার চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস আছে। গল্পটা একটু আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। এইটা তো মনে করেন যে আবার একটা স্যাড ব্যাপারটা ছিল এরকম, তখন এডি ক্যামেরা ডান চোখে লুক থ্রু করতে হতো, আপনি বাম চোখে পারবেন না, কারণ হ্যান্ডেলটা এখানে ক্যামেরার, আচ্ছা এইভাবে পারবেন না, এইভাবে দেখতে হতো। তো মনে করেন ক্যামেরাম্যান দেখতো, তার এডিরা দেখতো, ডাইরেক্টর দেখতো, ডাইরেক্টর এডিরা দেখতো কাজ শেখার জন্য ফ্রেমিংটা কি করছে, কম্পোজিশনটা কি। এই যে আমরা দুজন বসে আছি, কি দেখা যাচ্ছে ক্যামেরার চোখে কি। তো তারও কিছু কোনো প্রবলেম ছিল, এভাবে একটা ইনফেকশন হয়। ইনফেকশনটা হওয়ার পর এটা নিয়ে চিকিৎসা, তখন রোজির চিকিৎসা চলছে, ডায়ালাসিস চলছে, এরকম একটা অবস্থা। মাদ্রাজে আমরা দেখাইতে গেলাম, তো রোজিরও চোখের প্রবলেম দেখা দিল। তো ডাক্তার বললো যে আমাকে যে আপনার চোখের অপারেশন করতে হবে, মাত্র 2টা দিন হাসপাতালে থাকতে হবে। তো রোজি আর আমি, রোজির ডায়ালাসিস চলো, ওকে হোটেলে রাইখে 2 দিনও কিভাবে থাকবে, একদিন পর পর ডায়ালাসিস। যদিও এই রোজি বললো যে আমি পারুম, আমি বললাম যে না, নেক্সট টাইম এসে করুম নি, সঙ্গে কাউকে নিয়ে আসুন যে তোমাকে দেখশন করবে, তোমাকে একভাবে রাইখে আমি হাসপাতালে 2 দিন থাকাটা কেমন, এটা তো সম্ভব না। নেক্সট টাইম বলতে না, নেক্সট টাইমটা আসে নাই, লেট হয়ে গেছিল। এরপরে চোখটা কি চলে যায় পুরোপুরি? সো আপনার ডান চোখটা পুরোপুরি অফ হয়ে গেছে? অফ। ও, প্রথম দিকে ছিল লেজি আই, যখন আমার অপারেশন করতে বলছিল, পরে ডেথ। এটার কোনোভাবেই কিওর করা সম্ভব না? আমি চাইও না, কেন চান না? এটা চাই না কেন জানেন, আমার মার ডায়াবেটিস হয়ে লাস্টের দিকে অন্ধ ছিল, মৃত্যুর 1-2 বছর অন্ধ ছিল। ওনার ফিলিংসটা কি ছিল জানি না, ওই ফিলিংসটা নেওয়ার জন্য চিকিৎসা আর করতে চাই না। সো যেটাকে আমরা আসলে স্টাইল বলে জানি, মালেক আফসারীর গ্লাসটাকে আমরা অনেকেই বলেন যে গ্লাস খুললে মালেক আফসারীকে চেনা যাবে না, কিন্তু আজকের পর থেকে দর্শকরা অনেকেই জানবেন যে এটার পেছনে একটা খুব শক্তিশালী গল্প আছে। খুবই অসাধারণ একটা মুহূর্তে আমরা আছি। আমরা নিশ্চয়ই যার কথা বারবার ঘুরে ফিরে আসছে তিনি হচ্ছেন আপনার সহধর্মিণী। তার গল্পে আমরা আসতে চাই। তার সঙ্গে আপনার পরিচয়ের ব্যাপারটা, সে ছিল নায়িকা আর আপনি দর্শক হিসেবে তাকে দেখলেন, আপনি যেটা বলছিলেন ওই সময়টা, তারপরে কি হলো, প্রেমের গল্পটা আসলে কি? আমি করছি, তার তো করার প্রশ্নই উঠে না। মহিষী নারী, তাই না? তাকে দেখে রাজ্জাক ভাই চেয়ার থেকে দাঁড়ায় যায়, দেখছি নিজের চোখের সামনে। জাফর ইকবাল তার বাসায় যায়, ভাবি তাদের জানতো 500 টাকা, এরকম দৃশ্য দেখছি আমি। তখন তার মনে করেন যে ওনার শিডিউল আনতে গেছি, ওই টাইমে কোনো কিছু না, সম্পর্ক না, কোনো কিচ্ছু না, এগুলো আমার এক্সটেন্ড লাইফের দেখা। জি, বিনি সুতার মালা ছবি করতে যে তার সাথে আমার সম্পর্ক, এই ফখরুল হাসান বৈরাগী সাহেবের যে ছবিটাতে গান আছে, মারিয়া ভুজঙ্গ তীর অন্তর করল চৌচির, কেমন তীর বন্ধু মারিরারে, সে গান কিন্তু আমি সংগ্রহ করছি সিলেট মাজার থেকে, এবং খাদেমের ছেলে বান্নাকে দিয়ে না প্রথম আমি মনে করেন অ্যারেঞ্জমেন্ট করছি। বৈরাগী ভাই গান গাওয়াইছে, গাজী ভাই আমাদের গাজী মাজুর আলম সাহেব হেল্প করছে, আনোয়ার পারভেজ সুর, একই সুর, পুরনো সংরক্ষিত সুর, ওই গানটা করে। এই গানের জন্ম হয়, বুঝছেন, অন্তর করলো চির কেমন তীর বন্ধু মারিল রে। এই ছবিতে সম্পর্ক হয়। সম্পর্কটা এমন, শুটিং চলতেছিল, ক্যামেরা বলল অ্যাকশন, বলল উনি হেঁটে এসে চুন দিবে, হাতের থেকে চুন নিবে খলিল সাহেব, উনি পালকি চালায়। এই চুন দিতে গিয়ে না হেঁটে এসে উনি একটা ছোট্ট গর্ত ছিল উঠানে, ওটার মধ্যে পড়ে যাচ্ছিল।
আমি এসে ধরে ফেলছি এবং ওনাকে একটা চেয়ারে বসাইছি। বসানোর পর আমার পা মচকাইলে লবণ আর গরম সরষের তেল দিয়ে মালিশ করে দিত। আমি বললাম, আপনাদের কাছে লবণ আর সরষের তেল আছে নাকি? ওনার বলে, আমি একটু গরম করে দেন তো। দিল, আমি মালিশ করে দিলাম, দেন গামছা দিয়ে পাটা টাইট করে বাইন্ধা দিলাম। আমার মা যেভাবে আমাকে দিত ঠিক ওইভাবে। আমি ফুটবল খেলতে গিয়ে অনেকবার পা মচকাইছি। তো দেওয়ার পর তো বলে এইভাবে বললো তো আজকে তো শুটিং হবে না। বললো যে, ভাবি দাঁড়াইতে পারবেন? ওনাকে জিজ্ঞাসা করলো, বললো যে না, উনি ম্যারিড ছিলেন, যার জন্য ভাবি কথাটা ভাবি হিসেবে সবাই ডাকতো। তো বললো যে মনে হয় পারুম না। রিক্সা দিয়ে তাহলে আপনার পাঠাই ক্যাম্পে, কারণ গ্রামের রাস্তা, একটা রিক্সা দিয়ে পাঠাইলো। হেল্পিং হ্যান্ড আমি, চিন্তা করা যায়। আমি ওনার পাশে বসে যাইতেছি, আমার মনে হইতে আমি না আকাশের চাঁদ, মানে আমার কল্পনার বাইরে এগুলা, বুঝছেন? আমি সাধারণ ঘরের একটা ছেলে, কোথায় পৌঁছাই গেছি যে আমি রোজির পাশে বসে যাইতেছি। ওনারা ক্যাম্পে নিয়ে গেলাম, হাত ধইরা ক্যাম্পে ঢুকাইলাম। তারপরে ওনার একটা মেয়ে ছিল, ওনার সাথে যাইতো, সে ক্যাম্পেই থাকতো, ওর নাম চম্পা। উনি কি ওই সম্পর্কে কন্টিনিউ ছিলেন ওই সময়টাতে, মানে আগের সম্পর্কটাতে? ওনার মেয়ে? হ্যাঁ, উনি ম্যারিড তখন। আচ্ছা, ম্যারিড। ওকে। তো আমি জাস্ট ওই যে নিয়ে গেলাম, এরপর থেকে না মনে করেন যে মোকাবেলা ছবি, এই যে এই আপনার বিনি সুতার মালা শেষের পর আরো অনেক ছবি এরকম, এই সম্পর্কটা না আস্তে আস্তে না প্রেমের সম্পর্ক হয়ে গেল। ওকে। হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হলো যে ট্রাক যখন চলে না, তখন দেখুন পিছনে অনেক ধুলোবালি, কাগজপত্র উড়ে, ওই কাগজপত্রের মতো ধুলোবালির মতো আমি ওনার লাইফে ইন হয়ে গেলাম। ওনার কোথাও গ্যাপ ছিল লাইফের, কোথাও একটা হতাশা ছিল। আমি হতাশার মধ্যে জাস্ট একজন ওনার শ্রোতা, ওনার কথা বলা বা ওনার যে কোনো প্রবলেমে আমাকে বলা যে এরকম এরকম। যেমন একবার আমাকে বললো যে, আফসারি আমার না এই যে বিদেশের টেলিফোন কলে অনেকগুলো টাকা জমে গেছে বাসায়, এগুলো দিতে হবে। শহীদ ভাইকে বলো আগামী 3-4টা ছবি আমার থেকে সাইন করে অ্যাডভান্স টাকা দিতে। আমি আবার শহীদ ভাইকে, যেহেতু আমি ফিল্মে আনছি, বললাম শহীদ ভাই দেন তো 1 লাখ টাকা 4 ছবিতে কাইটা রাখবেন, 25-25 কইরা কাইটা রাখবেন, অ্যাডভান্স দিয়ে দেন। দিয়ে দিল। আপনারা বিয়ে শাদী করলেন কত সালে? এইটা 83-তে আমি যখন ডাইরেক্টর হই, 84 এর দিকে। 84 এর দিকে। ওই সময় লেখালেখি হয়নি আপনাদেরকে নিয়ে? ওই সময় তো আমরা দেখতাম বিভিন্ন রকমের ম্যাগাজিন। লেখালেখি হয়েছে তখন, চিত্রালী, পূর্বাণী, এগুলোতে গুঞ্জন লেখালেখি হইতো। চিত্রালীতে একটা ছবিও ছাপছিল, রূপবানের কোলে ওই যে বাচ্চারা, যেমন আমার কল্লা দিয়ে রোজির কোলে আমি, এরকম ছবিও ফার্স্ট পেজে ছাপছিল। কিন্তু এগুলো আমরা দেখতে পাইছি পরে, কারণ আমরা যেদিন বিয়ে করছি পরের দিনই না লন্ডনে চলে গেছিলাম। সে সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছিল যে পত্রিকার হাত থেকে সেফ হওয়ার জন্য, প্রশ্নের হাত থেকে সেফ হওয়ার জন্য এই অ্যারেঞ্জমেন্ট। এই মগবাজারের কাজী সাহেবেরকে ডাইকা তার বাসায়, তার বড় ভাই প্রথম সাক্ষী, আরেকজন ছিল বাজি নামে এক ভদ্রমহিলা, উনি উর্দু স্পিকিং, উনি ছিল সাক্ষী। বিয়ে দেন এয়ারপোর্ট দিয়ে লন্ডন। তারপর ওখানে বসে ওখানে ছিলাম প্রায় 1.5 মাসের মতো। 1.5 মাসের মধ্যে সবকিছুই তো এখনো দেখবেন, যে কোনো কিছু ভাইরাল হলে থাকে 1-2 সপ্তাহ, তখন ওই 1-1.5 মাস। তারপরে আসছে যার মতো সে, কে কি ভাবলো না ভাবলো, আমার তো জীবন শুরু হয়ে গেল। আপনার জীবনের প্রথম এবং শেষ নারী সে, সংসারের জায়গা থেকে? হ্যাঁ, না 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 না, সে মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করছি। ওকে। সেই ঘরে আমার 2টা মেয়ে আছে। আমার জানা নেই, যে কারণে আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমার 1 ছেলে 2 মেয়ে। আমার কাছে কেন জানি মনে হয় যে রোজি আফসারি আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ভয়াবহ ব্যাপার এটা, কি বললেন, মানে বট গাছ আপনি জানেন। মনে করেন যে ওই টাইমে আমার কাছে মনে হইতো যে আমি যদি মনে করেন যে যাই কিছু করি না কেন, ও আমার সামনে পাহাড়ের মতো। ওই টাইমে একটা টাইম ছিল, কারণ ও এত উপরে যে আমার পিছনে না অনেক শত্রু ছিল। ওই টাইমে আমাকে মারার জন্য অনেকে না ঘুরতো, আমাকে খুঁজতো, বুঝছেন, কিন্তু পারতো না। ও পাহাড়ের মতো সামনে ছিল। আমার হাতে অনেক বেশি সময় থাকলে আমি এই পার্টটাই টেনে লম্বা করতাম। হ্যাঁ, না, আমি কথাগুলো কেন বলতেছি জানেন, আপনার অনুষ্ঠানটা আমি আর্কাইভের মতো মনে করি, যে সত্যি কথাগুলো থাক। কন্টেন্ট বানাইতে গিয়ে তো বুঝছেন অনেক কিছু মিথ্যার আশ্রয় নেই, নাটকের আশ্রয় নেই, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, এবং এই পরিচয় দিতেই ভালো লাগে। এবং মনে করেন পরিচালক মালিক আফসারির চেয়েও
আমি মনে করি আমি যে ইউটিউবার, যে এটার পথ পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভালো লাগে, প্রাউড ফিল করি। আমার আইডিতে যা দেখবেন আমার লেখা আছে প্রডিউসার, ডাইরেক্টর, ইউটিউবার। বাহ, এই শব্দটা আমার ভীষণ পছন্দ। এটাও কি হুট করেই হয়ে গেল কিনা? না, এটা হয়েছে প্রয়োজনে। আমার না সবসময় না, আমি অ্যালার্ট থাকি আমার কি প্রয়োজন, আমার কি দরকার হইতে পারে। আমি বুঝতে পারলাম যে সিনেমা থেকে আমার বিদায় হয়ে যাচ্ছে। সিনেমা থেকে কেউ বিদায় নেয় না, কিন্তু বিদায় হয়ে যায়। আমি কিন্তু বিদায় নেইনি, আমি বিদায় হয়ে গেছি, অটো বিদায় হয়। বিদায় হওয়ার সময় অনেকে বলে অনেক কথা, যে আরে না আমি এখন বেছে বেছে কাজ করি, ভালো গল্প হলে কাজ করি, এগুলো বলে। এগুলো বলার জন্য, নিজেকে সেভ করার জন্য। বেসিক্যালি বিদায় হয়ে যায়। আমি যখন দেখলাম আমি বিদায় হয়ে যাচ্ছি, আমি হারায়া যাব, আমি তখন ইউটিউবটা বাইছা নেই এই জন্য যে দেখেন আজকে ইউটিউব বাইছা নিয়েছি বলে আমি আপনার সামনে আসতে পারছি। পরিচালক মালিক আফসারিকে ভুলা যেত। এই যে মিন্টু 6টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, কেউ মনে করে না পৃথিবীতে আছেন। মনে করেন একটা সেন্সর বোর্ডের মেম্বারও হবেন না উনি জুরি বোর্ডের মেম্বারও না। আমাদের আপনার শেখ নজরুল ইসলাম থেকে আরম্ভ করে বহুত বড় বড় ডাইরেক্টর, অনেক অবদানে ইন্ডাস্ট্রিতে, তারা বেঁচে আছে, হবে না। যারা দল করে তারা হবে জুরি বোর্ডের মেম্বার, তারা হবে সেন্সর বোর্ডের মেম্বার, যারা দল পছন্দ করে যে আমি এই দলকে সাপোর্ট করি। এই হচ্ছে। তো আমি ভাবলাম যে না, আমাকে বাঁচায় রাখতে হবে, তাই না? আমি দলে যাইতে পারলাম না, আমি একাই তো জীবনে চলে আসলাম, তাই না? সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, রেল লাইন দিয়ে। তা আমার কেন দল দরকার হবে? আমি ইউটিউব বাইছানি, খুব প্রাউড ফিল করি। বিশ্বাস করেন, এখান থেকে টাকা আসে, এটা আমার রুটি রুজি হয়ে যায়। এবং এই রুটি রুজি কিন্তু আসলে কম না, এটা খুব ভালো অ্যামাউন্টেরই অর্থ আসে। যেহেতু উনি নির্মাণে আছেন, উনি খুব ভালোভাবে সেটা বুঝতে পারবেন। একটু প্রথম থেকেই সাবজেক্টগুলো ঠিক করছিলেন কিনা, যে আমি আসলে কি নিয়ে কথা বলবো? ইউটিউব আপনি করবেন, সেটা ঠিক আছে। না, আমার প্রথমে ইচ্ছা ছিল, আমি আরম্ভ করছি, আমার ইউটিউবে আগে কন্টেন্ট দেখলে দেখতে পাবেন, এই তো জীবন, আপনাকে ফলো কইরা, বুঝছেন? জীবন যে আপনার মতো ইউটিউবার হব, এই তো জীবন দিয়ে শুরু করলাম। 7-8টা এপিসোড গেল, ভালো ছিল। একটা প্রতিবন্ধী মেয়ে তার নিজের চেষ্টায় লেখাপড়া করে সে MA পাস করছে, মিলিয়ন ভিউ হলো, কিন্তু আর কন্টেন্ট খুঁজে পায় না, কেউ আমার সাথে যোগাযোগ করে না। ম্যাক্সিমাম মানুষ আইসা বলতে চায় কিভাবে সিনেমায় ঢুকছে, কে তার মানে টাকায় ধোকা দিছে, কোন ডাইরেক্টর তার টাকা মাইরা দিছে, এইসব কথা। ইমোশনাল সাবজেক্ট আসে না আমার কাছে। ওকে, আমি বললাম যে ইমোশন ছাড়া তো এগুলো করা যাবে না। ওইখান থেকে সইরা এসে তারপরে না কিছু ফেক কন্টেন্ট তৈরি করলাম। ওকে, ফেক বলতেছেন? মানুষকে হেল্প করলাম অন ক্যামেরায়। ওকে, কিন্তু খুব হিট হলো, মানে ভাই বোন বৈশা রয়েছে, বুঝছেন? করোনার মধ্যে আমি বললাম তোমরা এখানে বৈশা আছো কেন? বলে একজন কাছে টাকা পাই, আসতেছে না। আমি বললাম যে আমি যদি দেই, বললাম যে না, আপনার টাকা নেবো না। আমি বললাম তোমরা চোখ বন্ধ করো, তাহলে আমি যাবো না। চোখ বন্ধ করছি, আমি টাকাটা রেখে চলে যাচ্ছি, মিউজিক দিয়ে দিছি। অনেক ভিউ হয়েছে, পুরাটাই ফেক, কিন্তু আমার তৈরি করা। মানুষ মনে করছে রিয়েল। অনেকে আমার কাছে না দান চাইতে আরম্ভ করলো, বুঝছেন? মনে করছে আমি অনেক বড় ধনী লোক। আমি আবার আরো কিছু কন্টেন্ট করছি, কিছু পঙ্গু লোক রাস্তায় বসে রয়েছে, ওদের পিছনে 4-10 কেজি চাল, বুঝছেন, তেল, লবণ, এরকম রেখে রেখে চলে যেতাম। দূর থেকে ক্যামেরা ফলো করতো আমাকে, মিউজিক দিতাম, অনেক ভিউ হইতো। সরি, আমার খুব হাসি চলে আসতেছে। মানুষ মনে করতেছে যে বাপ রে বাপ, এই তো আরেক দয়ালু, অনেক পয়সাওয়ালা। আমি বলি, না, এই পথে থাকা যাবে না, সবাই টাকা চায়, বুঝছেন? আপনি তো দিতে ঘুমাইতে পারি না। পারবেন না রাতের বেলা, লোকজন সব আপনার বাড়ির সামনে এসে হাজির হবে। হ্যাঁ, তাই তো হয়েছে। এরপর আমি বললাম যে না, আমি ক্যামেরার সামনে দাঁড়াবো। আমার নিজের ছবির কথা বলতে লাগলাম। আমার 24টা ছবি বলার শেষের পরে না, আস্তে আস্তে আমি বুঝে ফেললাম অনলাইন কি, এখানে কি বলতে হবে, বুঝছেন? শুরু করলাম। প্রথম শুরু করছি শেফুদারকে দিয়ে। শেফুদারে, বুঝছেন, এমন ভাবে বাস দিলাম, উনি আমারে নিয়ে না হলে 10টা কন্টেন্ট বানাইছে, আমি পপুলার হয়ে গেছি। আমি যে উনার মাথায় বেল ভাঙছি উনি বুঝে নাই, কিন্তু আজকে বলে দিলাম, জাস্ট উনার ঘাড়ে চাইপা গেলাম। এরকম কিছু লোকের ঘাড়ে চাইপা গেছি, চাইপা যায় না, বুঝছেন? আমি দেখলাম যে ঠিকই আছে, এইভাবে আসতে হবে। ধীরে ধীরে নিজেকে ঠিক করে এনে এখন আমি আমার মতো কন্টেন্ট বানাই। মালিক আফসারী এখন একটা ফ্যাক্ট, হ্যাঁ, সোশ্যাল আমার মিডিয়াতে মতো, ডেফিনেটলি আমার একটা ফ্যাক্ট। মতো আমাকে কেউ কেউ স্পন্সরও করে, আমার পিছনে দেখবেন। হ্যাঁ, ছবি দিয়ে থাকে। আপনি কথা বলেন। হ্যাঁ, আমি মোটামুটি ভালো, বেশ ভালো লাগে। So, আপনি লাইন বুঝে গেছেন, এবং সেটা যে শুধু আপনিই করেন তা না, অনেকেই করেন, কিন্তু আপনার জায়গাগুলো একটু আলাদা থাকে। যেহেতু
অ্যাটেনশন পাওয়ারটাও আলাদা থাকে, কারণ আপনি সিনেমার মানুষ। আপনি যদি শাকিব খানকে নিয়ে কথা বলেন সেটা আমরা শুনবো, বুবলিকে নিয়ে কথা বললে, বাবু বিশ্বাসকে নিয়ে কথা বললে আসলে কোন চিন্তা থেকে করেন, এবং এই বিষয়গুলো করার পরে আপনার উপরে কোনো প্রভাব পড়ে কিনা তাদের দিক থেকে? আগে প্রভাবের কথা বলি, অনেক প্রভাব পড়ে। অনেকে আবার উপরে ফোন করে আমাকে ফোন দেওয়া, কন্টেন্ট প্রাইভেট করাইছে, ও বুঝছেন, এগুলো মেনে নিছি। অনেকে আবার জিডি করে আপনার ডিবি অফিসে নিয়ে বসায় রাখছে। ও ও হ্যাঁ, কিন্তু ওনারা আবার কন্টেন্ট ক্রিয়েটার হোক আর ডাইরেক্টর মালিক আছে হোক, আমাকে সম্মান দিয়ে আবার বাসায় পাঠিয়ে দিচ্ছে। বাহ। কিন্তু আমাকে যেতে হয়েছে। ওনারা ওনাদের প্রভাব খাটাইছেন, কারণ ওনারা মনে করেন যে এখন ওনাদেরই টাইম, তাই না? ওনাদের টাইম যাচ্ছে, এখন প্রভাব খাটাই। ওনারা দেখায় দিছে এক হাত, আমিও এক হাত নিয়ে নিছি, মনে করেন নিয়ে চলে আসছি। তারপর বুঝলাম যে আচ্ছা, এই কায়দায় কথা বলতে হবে, নাম বলা যাবে না, নাম না বলেও তো বলা যায়। যেখানে ধাক্কা খাইছি ওখানে শিখছি, শিখতে শিখতে না এখন একটা জায়গায় আসছি যে এখন আমার মনে হয় না যে কোনো গাফলতি হবে বা আইনের ফাঁকে ফেলতে পারবে, ওইভাবে এগোচ্ছি। আর আপনি যে বললেন আমি কাজ করি না শাবনূরকে নিয়ে, আমি কাজ করছি শাবনূরকে নিয়ে। আমি 1 ঘন্টা শুটিং করছি। ছবির নাম বোমা হামলা। ছবির নায়ক শাকি আমাদের মান্না, মহানায়ক মান্না। ওনাকে শুটিং শিডিউল ছিল ওনার 10টায় রেডি হয়ে আসবেন উনি। আমি সাংবাদিক দাওয়াত করছি, দুপুরে তাদের জন্য হাজির বিরিয়ানি রাখছি, খাওয়া রাখছি। উনি আইসে 3টার সময়, ম্যাডাম আইসেন ও ও 3টায়। মান্না তো বুঝা ফেলাইছে যে ওস্তাদের চান্দি গরম। আমার খালি কইতাছে যে প্রচুর সাংবাদিক আছে, সিন ক্রিয়েট করার দরকার নাই, আপনি শুটিং কইরা খালি বিদায় করে দেন 1 ঘন্টা। আমি ওকে। গানের শট নিয়েছি 1 ঘন্টা, তারপর প্যাক আপ, হাসি মুখে আমি আজকে থাক, মহরত সবাই নিয়ে আড্ডা মারছি, চলে গেছে। পরের দিন সেম লোকেশন, সেম স্পট, সেম জায়গায় সিমলা এসে শুটিং করছে। তারে বইলা দিয়েছি তুমি ওই পর্যন্ত থাকো, 2 লক্ষ টাকা দেওয়া আছে, এটা ফেরত দেওয়ার দরকার নাই শাবনূর। পরে প্রডিউসার আপনার সুমন দে, ওনার খুব কাছের প্রডিউসার, তার বাসায় নিয়ে গেছে। শাবনূরের সাথে সে ভুল বুঝাবুঝি অবসান ঘটাইছে। শাবনূর সেদিন আমার বার্থডে করছে, আমাদের একজন গায়কও ছিলেন সেখানে বিখ্যাত। মীমাংসা হয়ে গেছে। তারপরে যে এবার আসলো না আমেরিকা থেকে, সেই আমাকে বাদল খন্দকারের বাসা থেকে তার ফোনে তার মা কথা বলছে, সেও কথা বলছে, আমার কন্টেন্ট দেখে খালি হাসে তার মাও বলতেছে খালি হাসি। এই যে সম্পর্ক। কিন্তু ওই ছবিও রিলিজ হয়েছে, বোমা হামলা, বিখ্যাত ছবি। ওই ছবি রিলিজের সময় অনেকগুলা লোকের মৃত্যু হয়েছে, বোমা ফাটছে। ওই যে ময়মনসিংহের ঘটনা, পুরো বাংলাদেশ সিরিজ বন্ধ হলো। ওইটা নিয়ে আমাকে বিবিসি থেকে আমার ইন্টারভিউ হয়েছে। দেখেন কত লাকি আমি, বিবিসি আমার ইন্টারভিউ নিতেছে যে আপনি বোমা হামলার নাম দিলেন কেন, আপনার ছবিতে বোমা হামলা হয়েছে, আপনি কি আগে থেকেই জানতেন? তো এইভাবে বুবলির সাথে কাজ হয়েছে পাসওয়ার্ডে, অপুর সাথে কাজ হয়েছে মনের জ্বালা, সাকিবের সাথে আমার 5টা ছবি। তো ওনাদের নিয়ে কথা বলবো না কেন, আমি তো মিডিয়ার লোক, তাকে নিয়ে তো কথা বলবো। 24টা ছবির মধ্যে 5টাই শাকিব খানকে নিয়ে। 5টা শাকিব খান, মান্না 7টা, আলমগীর সব 4টা, ম্যাডাম শাবানা 3টা, তারপর মৌসুমী আছে, পূর্ণিমা আছে, আমাদের জায়েদ খান আছে। ও জায়েদ খানকে নিয়ে কাজ হ্যাঁ, করেছেন। জায়েদ খানকে নিয়ে করছি। অন্তর্জালা, পরিমণি নায়িকা, বুঝছেন, সেই পিরোজপুরে 49 দিন শুটিং, 49 দিনে। আসলে বাংলা ছবির এখন যে অবস্থা, সেটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, কে ইন্ডাস্ট্রি হ্যাঁ, বেড়ে এসে তো মনে করেন এখন চলে গেছে ছবি কোথায়। আপনার এখন প্যান ইন্ডিয়ান ছবি হচ্ছে, শাকিব খানের দেখেন যে প্যান ইন্ডিয়ান দরদ ছবি, যেটা নিয়ে ওই যে মামুনের সাথে আমার তর্ক বিতর্ক চলতেছে। ওরা আমি বলতেছি হাফ বিরিয়ানি, ও বলতেছে মাংকি আফসারি, কারণ ওর কাছে কিছু নাই, ওর তো একটা পেজ, ওর পেজটা মনিটাইজেশন করতে হবে। তো ওর পেজটা মনিটাইজেশন করার জন্য লাইভ করতে হয়, এটা মনে রাখেন, নাহলে মনিটাইজেশন দেয় না। তো আপনারা আনন্দেই করছেন এসব। আমি তো আনন্দ মাঝখানে আমরা দর্শকরা সে কি হিসাবে নিছে আমি জানি না। আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, তাই না? সে যেটা বলতেছে এটা জবাব দিচ্ছি আমি, তাকে আগে বলতেছে। আমি কিন্তু বলটাকে এমন ভাবে দিয়ে যে তার পায়ে যেন ও যেন লাথিটা মারে। হ্যাঁ, ও যেন লাথিটা মারে, ও লাথি মারছে, ফাঁদে পড়ছে আমি মনে করি। হ্যাঁ, সে প্রচুর ভুল করছে,
ভুলগুলো তো আমাকে বলতে হবে। সে বলে আমি 2 তারিখে আসুন, আমি বলছি পারবি না, সানগ্লাস খুইলা ফেলামো। ও বলছে শাকিব খানরে দিয়া হিন্দি ডাবিং করাবে, আমি বলি পারবি না, সানগ্লাস খুইলা ফেলামো, যেটা বাস্তব না। শাকিব 5টা ছবি করছে, আমি জানি না কতটুকু সময় দিতে পারবে, সবচেয়ে ব্যস্ত শিল্পী বর্তমানের। কেন ওইখানে হিন্দি প্র্যাকটিস করতে যাবে কেন? আল্লু অর্জুনের মতো নায়ক, তারা নিজেরা তাদের মাতৃভাষা হিন্দি, ওরা অন্যজনের দায়িত্ব দেয়। শাকিব খান বাঙালি হয়ে কেন হিন্দি ডাবিং করবে? কোনো অঙ্ক মিলে না তো আমার কাছে। অঙ্ক দিয়ে বলছি যে সানগ্লাস খুইলা ফেলামো, বুঝছেন? চ্যালেঞ্জ তো এগুলা, কারণ আমি তো জানি যে কেরা চাপা মারতেছে, কেরা কি করছে, আমাদের জানা তো। হিরো হিরোইন তৈরি হচ্ছে না কেন? নতুন কাউকে আমরা পাচ্ছি না। অনেক তৈরি হইতেছে, ভাইরাল হইতেছে না, জায়গা মতো আসতে পারতেছে না। শাকিব খানের সাথে একটা নতুন নায়িকা দিয়ে দেন, কালকে দেখবেন তারে নিয়ে নাচানাচি। এই যে ঋতিকা পালরে কে চিন্তা, এখন দেব নিয়ে কাজ করতেছে, True. সে এখন সুপারস্টার হয়ে যেতেছে। শুধু শাকিব খানের একটু ছায়া পাইছে, বট গাছের ছায়া পাইছে। শাকিব খানের হলো একটা বিরাট ফ্যাক্টর বাংলা ইন্ডাস্ট্রি। এটা কি ভালো? মানে অবশ্যই ভালো। মানে একটা মাত্র বটগাছ তো আসলে অনেকগুলো থাকার কথা ছিল। অনেকগুলো আস্তে আস্তে তৈরি হবে। এটার জন্য না, তাকে নিজের কিছু গুণ লাগবে, নিজের গুণ। আমি আপনাকে একটা সুযোগ করে দিতে পারবো। আমি তো শাকিব খানকে যখন নিয়েছি কেউ তো চিনতই না। আজিজ নিয়ে আসছে আমার অফিসে 2 বার, কেউ চিনতই না আমি যখন নিয়েছি। এই যে হীরাচুনি পান্না, ঠেকাও মাস্তানে দেখবেন আমারই দিয়ে পোস্টার। কারণ থার্ড পার্টি যারা এজেন্ট, তারা এসে বলতেছে ভাই কারে নিলেন? আমিন খান, আর এই যে আমিন খানকে মোটামুটি চিনে সবাই। আবার লগে এটা কারে নিলেন? মাসুদ রানা নাকি এই যে শাকিব খান নাম দিছেন। আপনি নিজের দিয়ে পোস্টার বানান। এই যে ঠেকাও মাস্তান আমার দিয়ে পোস্টার, ওইটাই সুপারহিট। ওই টাইমে নিয়েছি আমি, কিন্তু সেই আর্টিস্টকে আমি আবার 30 লাখ টাকা দিয়ে নিয়েছি হার্টবিট প্রোডাকশনে, এই শাকিব খানকে। কারণ এটা তার গুণ, এইটুক জার্নি তো তার নিজের, এইটুক জার্নির সাথে তার অভিজ্ঞতা। এই যে ভারত থেকে শুটিং করে আসার পর দেখেন তার চেঞ্জ। আগে বলতো লিপস্টিক লাগায়, ওইটা করে সেইটা করে, এখন দেখেন সে দাঁড়িয়ে রেখা ম্যানলি, কি সুন্দর লাগে দেখতে। আপনি ভারতে 3 খান হিরোরে দাঁড় করান, তার ছবি দাঁড় করান, দেখতে শাকিব খানই সুন্দর লাগে। আমি খুব ছোট্ট করে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার সময়টা এখন কাটে কিভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন? আমার সময়টা কাটে আমার বাসার পাশেই লেক পার্ক। জীবনটা ফুরফুরা, বুঝছেন? ওখানে যাই, হাঁটতে থাকি 1.5-2 ঘন্টা। ওইখানে কফি হাউস আছে, বসি, আড্ডা মারি। আবার সন্ধ্যার পরে এইভাবে 4 ঘন্টা কেটে যায়। বাকিটা না, এই যে সংসার, 2টা মেয়ে নিয়ে দুষ্টামি, ওদের মারামারি ঝগড়া থামানো, ছেলে আসা মাঝে মাঝে, বুঝছেন, কিছু গল্প করে, তার সাথে গল্প করা, বউ আছে। আবার পুরা ফ্যামিলি চলে যায় রোজির কবরস্থানে, বুঝছেন, আমার বাসার পাশেই। কারণ রোজি বলছিল একবার যে এত দূর কবরস্থান কেমনে আসবা, তাদের পারিবারিক কবর, এটা পুরানো পল্টন থেকে কেমনে আসবা, আসতে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা। আমি ওই কবরস্থানের পাশেই, বুঝছেন, একটা ফ্ল্যাট নিয়েছি অ্যাসেটের। এখন না পুরা ফ্যামিলি মাঝে মাঝে না সন্ধ্যার পরে যা ওখানে বসে থাকি, রোজির পাশে আড্ডা মারি। আমরা এইভাবে আছি, ভালো আছি। উপরওয়ালা এটা মেহেরবানি, আল্লাহ পাকের কাছে না আমি শুকরিয়া করি যে আমি এই যে সোশ্যাল মিডিয়াতে আসছি। সবাই একটু আমার সম্বন্ধে বলে দেন, আমারে ফলো করার জন্য, বুঝছেন? এইটা আমার শান্তি। এইভাবে আমি আপনাকে ফলো করি, সবাইকে বলার তো কোনো দরকার নাই। আফসারি ভাই, আপনি নিজের একটা জায়গা তৈরি করেছেন। প্রথম কথা হচ্ছে মালেক আফসারি, এটা একটা ব্র্যান্ড নেম চলচ্চিত্রে। আপনাকে হয়তো অনেকে ফেস দেখে চেনে না, কিন্তু আপনার নাম জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা আছে কম বেশি সবাই আপনাকে দেখেছে। কন্টেন্ট পছন্দ অপছন্দ সবার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনাকে দেখেছে, আপনাকে জানে। এই জানার জায়গাটা আপনি তৈরি করেছেন বিগত 3-4 বছরে। আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমার মতো অধমের ডাকে আপনি আমার এই অনুষ্ঠানে আসছেন এবং আজকে আমাকে খুব চমৎকারভাবে ঘন্টাখানেক সময় দিলেন। আমার মনে হয় আমার দর্শক যারা দেখেছে তারাও আপনাকে নতুনভাবে চিনেছে এবং জেনেছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি দর্শক, এই ছিল নেক্সাস টেলিভিশনের দ্য আরজি কিবরিয়া শো। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, শেষ বেলায় এসে একটু মনে করিয়ে দিচ্ছি, প্রতি শনিবার এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশন, এবং একই সাথে এই অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে আমাদের টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে, একই সাথে আরজি কিবরিয়া ফেসবুক পেজে। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।